তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলে। এই কম্পনের মাত্রা ছিল ৬.১। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। এছাড়া বহু ভবন ধ্বংস হয়ে গেছে। সোমবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি জানিয়েছে, তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল বালিকেসির শহরে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭:৫৩ ভূমিকম্পটি আঘাত হানে, যা ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে গাজা নিয়ে সর্বশেষ বার্তা দিয়ে গেছেন আল জাজিরার জনপ্রিয় সাংবাদিক আনাস আল শরীফ। আবেগঘন ওই বার্তায় তিনি গাজা এবং ফিলিস্তিনিদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি বাহিনীর বর্বরতার রবিবার প্রাণ হারিয়েছেন আনাস আল শরীফ এবং তার 4 সহকর্মী। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা থেকে এখন রক্ষা পাচ্ছে না কেউই। হাসপাতালের ডাক্তার, নার্স, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবক, এমনকি সাংবাদিক, সবাই তাদের লক্ষ্যবস্তু। ইসরায়েলি সেনাদের সবশেষ নৃশংসতার বলি হলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার জনপ্রিয় সাংবাদিক আনাস আল শরীফ ও তার 4 সহকর্মী। He was one of the most recognizable voices reporting from Gaza. গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন সহ চলমান পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার একমাত্র কণ্ঠস্বর ছিলেন আনাস আল শরীফ। কিন্তু দখলদারদের হামলায় থেমে গেল তার কলম। Was killed in Gaza City in what has become another flashpoint in the ongoing war. মৃত্যুর আগে আবেগঘন কিছু ইচ্ছা ও শেষ বার্তা রেখে গেছেন তিনি। সেখানে শরীফ বিশ্বকে অনুরোধ করেছেন, অবরুদ্ধ গাজা ও ফিলিস্তিনি জনগণকে যেন কেউ ভুলে না যায়। His father was killed when Israeli forces struck the family home in Jabalia. সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ওই ইচ্ছাপত্রে আল শরীফ লিখেছেন, তিনি নিজের সর্বশক্তি ও সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর ও সহায়তায় পাশে থাকতে পেরে। আমার আশা ছিল আল্লাহ আমাকে দীর্ঘ জীবন দেবেন, যাতে আমি পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমাদের দখলকৃত আলস্কালান শহরে ফিরতে পারি। কিন্তু আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। আমি জীবনের প্রতিটি ক্ষণে বেদনা অনুভব করেছি, বহুবার কষ্টের স্বাদ পেয়েছি, তবুও সত্যকে বিকৃত না করে সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কখনোই দ্বিধা করিনি। শেষ বার্তায় বিশ্ববাসীকে তিনি আহ্বান জানান ফিলিস্তিনি ও এর জনগণের পাশে থাকার জন্য। বিশ্বকে নীরব না থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই যেন ফিলিস্তিনির মুক্তির সেতুবন্ধন হয়ে ওঠেন। আনাস আল শরীফের শেষ ভিডিওতে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণের বিকট শব্দ শোনা গেছে। সে সময় অন্ধকার আকাশ কমলা আলোর ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে। যদি বেঁচে না থাকেন, তবে তার মৃত্যুর পর যেন প্রকাশিত হয় এমন একটি বার্তায় আল শরীফ লিখেছেন, তিনি প্রচণ্ড যন্ত্রণার মধ্যে বেঁচেছিলেন। বারবার আঘাত ও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাকে। ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশা তুলে ধরার শেষ আশ্রয়টুকু চলে গেলেন না ফেরার দেশে। বিদায় বন্ধু, তবে হয়তো দেখা হবে আরেক জনমে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ইসরায়েলিদের নির্মমতা ও নিষ্ঠুরতার বিপক্ষে মুখ খুলতে শুরু করেছে বিশ্বের উন্নত দেশগুলো। এমনকি স্পেন ও যুক্তরাজ্য গাজাবাসীর পক্ষ নিয়ে ইসরায়েলের সঙ্গে ইতোমধ্যেই $বিলিয়ন চুক্তি বাতিল করেছে। তবে এবার এক মুসলিম দেশ ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, গাজাবাসীর চোখের পানি আর হাহাকারকে পায়ে পিষে এবার দেশটি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তিও করেছে। আর তাতে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। নেতানিয়াহুর নির্দেশে এখনো গাজাবাসীর ওপর নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। আর তাতে বিশ্ব যখন ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান নিচ্ছে, ঠিক সেই সময়ে দখলদার ইহুদিদের পাশে এসে দাঁড়িয়েছে মুসলিম দেশ মিশর। ইসরায়েলের সঙ্গে $35 বিলিয়ন রেকর্ড গ্যাস চুক্তি স্বাক্ষর করে মিশর কার্যত প্রমাণ করল অর্থনৈতিক স্বার্থের তুলনায় তাদের মানবিক রাজনৈতিক অবস্থান কতটা বিচ্ছিন্ন হতে পারে।
বৃহস্পতিবার ইসরায়েলের অন্যতম জ্বালানি প্রতিষ্ঠান নিউমেড মিশরের সঙ্গে $35 বিলিয়ন গ্যাস চুক্তির ঘোষণা দিয়েছে। ওই চুক্তি অনুযায়ী ইসরায়েলের লেভিয়াথান গ্যাস ক্ষেত্র থেকে জ্বালানি আমদানি করবে মিশর। আর 2040 সাল নাগাদ মিশরকে 130 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করবে ইসরায়েলি কোম্পানিটি। তবে এই চুক্তি মিশরের রাজনৈতিক দৃঢ়তা ও বিশ্বমঞ্চে তাদের গাজার প্রতি সমর্থনকে প্রশ্নবিদ্ধ করেছে। দীর্ঘদিন ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ করলেও সাম্প্রতিক এই পদক্ষেপ মিশরের ভাবমূর্তিকে স্পষ্টভাবে বিক্রি হওয়ার আভাস দেয়। নিজের চাহিদা মেটাতে আগে থেকেই ইসরায়েলের কাছ থেকে গ্যাস আমদানি করে থাকে মিশর, কিন্তু 2023 সালে অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে এতে ছেদ ঘটে। তবে দেশীয় উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ায় ইসরায়েলের কাছ থেকে আমদানি করা গ্যাসই এখন মিশরের ভরসার কারণ হয়ে উঠেছে। তবে অর্থনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক আদর্শের এই দ্বন্দ্বে মিশরের অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। বেশ কয়েকদিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছে না সাবেক দুই বন্ধু ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে। আর এই টানাপোড়েনের মাঝেই হঠাৎ চমকে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও মোদির পাশে দাঁড়াচ্ছেন তিনি। নেতানিয়াহুর এই অপ্রত্যাশিত অবস্থান বিশ্ব কূটনীতির অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। সম্প্রতি পাকিস্তান ইস্যুতে কূটনৈতিক সহমর্মিতা না দেখানো এবং রাশিয়ার কাছ থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় চরমভাবে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তারই প্রতিফলন দেখা গেছে ভারতের উপর ট্রাম্পের সদ্য আরোপ করা 25% নতুন রপ্তানি শুল্কে। এতে মোট শুল্ক দাঁড়ালো 50%, যা ভারতের অর্থনীতির উপর এক বড় ধাক্কা। এই সংকটময় মুহূর্তে শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ই আমার ঘনিষ্ঠ বন্ধু। ট্রাম্পকে সামলাতে কিভাবে কৌশল নিতে হবে সে ব্যাপারে আমি মোদিকে পরামর্শ দিতে পারি, তবে সেটা গোপনে। নেতানিয়াহুর এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। মোদির পাশে দাঁড়ানোর পেছনে নেতানিয়াহুর উদ্দেশ্য কি? বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই গোপন সহায়তার প্রস্তাব কেবল বন্ধুত্ব নয়, বরং এতে লুকিয়ে আছে ইসরায়েলের কৌশলগত স্বার্থ। কারণ ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে ইসরায়েল। ফলে দুই দেশ যদি বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে সমঝোতায় পৌঁছায়, তাহলে সেটি মধ্যপ্রাচ্যেও ইসরায়েলের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সমঝোতা শুধু দুই দেশের নয়, ইসরায়েলের জন্য উপকারী। এখন সময় এসেছে জাতীয় স্বার্থ রক্ষা করে একটি কার্যকর সমঝোতা গড়ে তোলার। নেতানিয়াহুর এই মন্তব্যে বোঝা যায় কূটনৈতিক মঞ্চে নতুন করে সক্রিয় হতে চলেছে ইসরায়েল। সব মিলিয়ে বিশ্ব রাজনীতির এই নতুন মোড় স্পষ্ট করে দিল, যেখানে ট্রাম্প মোদির দূরত্ব বাড়ছে, সেখানেই নেতানিয়াহুর মতো দক্ষ কূটনীতিক শান্তির সেতু বন্ধন গড়তে প্রস্তুত। এখন দেখার বিষয় এই গোপন পরামর্শ মোদি গ্রহণ করে কিনা, আর তাতে কতটা বরফ গলে দুই শক্তিধর রাষ্ট্রনেতার সম্পর্কে। তারেক আজিজ, এটিএন বাংলা।